আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের বাংলাদেশের ইতিহাসে আমাদের আমাদের সামরিক বাহিনীর ইতিহাসে ২০০৯ সালে সংগঠিত যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড বহুল আলোচিত একটি বিষয়। আমরা এখনো পর্যন্ত আমাদের জাতি এর কোনো সুষ্ঠু বিচার অথবা তদন্ত এখন পর্যন্ত সংগঠিত হয়নি। ইনশাআল্লাহ হবে। আমরা সবাই প্রত্যাশা করছি একটা স্বচ্ছ ইনভেস্টিগেশনের দ্বারা পরিপূর্ণ সত্য সুস্পষ্টভাবে জাতির সামনে উপস্থিত হবে, সবার সামনে উপস্থিত হবে এবং এর এর সুবিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এর একটা ন্যায় বিচার সবাই প্রত্যাশা করছে। আমাদের যারা বিডিআর হত্যাকাণ্ডে নিহত যারা আছেন ওনাদের পরিবার এবং গোটা জাতি সবাই, কারণ এটার সাথে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, এটার সাথে আমাদের দেশের অস্তিত্ব জড়িত। 1971 সালের পর থেকেই আমাদের একটা শক্তিশালী সামরিক বাহিনী কাঠামো এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের সাধারণ সিভিলিয়ানদের সাথে সামরিক বাহিনীর গড়ে ওঠা ঐক্য, এই বিষয়গুলোকে সামনে রেখে বারবার করে বেশ কিছু বিদ্রোহ বাংলাদেশ সেনাবাহিনীতে, বাংলাদেশের সামরিক বাহিনীতে বারবার করে সংগঠিত হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ককে বারবার করে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় নেতৃত্বের যে শক্তিশালী নেতৃত্বগুলো ছিল সেগুলোকে বারবার করে শেষ করে দেওয়া হয়েছে, হয়তোবা প্রোপাগান্ডার দ্বারা অথবা কোনো মামলার দ্বারা কিংবা হত্যা করে। বাংলাদেশে কোনো শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া হয়নি বিগত 50 বছরে। এর পিছনে কে বা কারা চায় যে বাংলাদেশে খুবই অচল টাইপের কোনো শাসক বাংলাদেশকে শাসন করুক, যারা প্রকৃতপক্ষে দেশকে শাসন করার অথবা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার ক্ষমতা রাখে না অথবা জ্ঞান রাখে না। এই জাতীয় লোকগুলোকে বাংলাদেশে কারা বারবার করে ক্ষমতায় দেখতে চেয়েছে, শাসক হিসেবে দেখতে চেয়েছে, এই জাতীয় লোকগুলোকে কারা? যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা বাংলাদেশকে কথায় কথায় ভয় দেখায়, কথায় কথায় দোহাই দেয়, কথায় কথায় আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে 1971-এ বাংলাদেশের স্বাধীনতায় পাকিস্তানের ডাকাত যারা ছিল, পাকিস্তানের শোষক, পাকিস্তানের যে সকল অপ্রেসর রিজিমের লোকজন যারা ছিল, তাদের বিরুদ্ধে আমাদেরকে হেল্প করলো কারা? ভারত আমাদেরকে হেল্প করলো। কিন্তু ভারত আমাদেরকে হেল্প করার পরে ভারত যেটা চেয়েছে, তারা সবসময় আমাদের উপর একটা বড়ত্ব বজিয়ে রাখার চেষ্টা করেছে, যে তাদের মতো করে চলতে হবে, তাদের মতো করে সব কিছু করতে হবে। ব্যাপারটা এমন ছিল। ভারতের যে সকল সৈন্যরা 1971 পরবর্তীতে বাংলাদেশে অবস্থান করছিল, তারা সহজে এখান থেকে চলে যেতে চায়নি। সেটা নিয়েও বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার সাথে বাংলাদেশের জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাদের
এক ধরনের মনোমালিন্য সৃষ্টি হয় এবং সেটা পরবর্তীতে সেটা অনেক দূর পর্যন্ত গেছে, সেটা আমরা সবাই জানি। তো বাংলাদেশের কোনো শাসক যদি ভারতের সাথে চোখ রাঙায়, তাকে কিভাবে বাংলাদেশ থেকে ফেলে দেয়া যায়, বাংলাদেশ থেকে তাকে দূর করে দেয়া যায়, ভারতের সাথে যদি শক্ত কোনো অবস্থানে যায় যে কোনো শাসক, তাকে আভ্যন্তরীণ রাজনীতি, ষড়যন্ত্র, নারী, বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিকভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, যা কিছু দরকার ওরা সব কিছু ব্যবহার করে। যে কোনো একটা শাসককে, বাংলাদেশের যে কোনো শাসক, যে কোনো প্রশাসক যেই হোক, যেই তাদের বিরুদ্ধে তাদের চোখ রাঙানোর বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থানে যেতে যায়, তার আর বদনামির শেষ নেই। তার ব্যাপক বদনামি শুরু হবে। যেমন রিসেন্টলি বাংলাদেশে একটা নতুন গভর্নমেন্ট আসার পর এই গভর্নমেন্টের বদনামি হলো এরা সংখ্যালঘুদেরকে পছন্দ করে না, যেটা গতানুগতিক, সবসময় এটা হয়ে আসছে বাংলাদেশে। গত 50 বছর ধরে এভাবে হয়ে আসছে, যে শাসককেই তাদের পছন্দ হয় না, ওই শাসকই তাদের সংখ্যালঘু নির্যাতনকারী। তো এই জাতীয় বিষয়গুলো বারবার করে আমাদের দেশে উঠে আসছে এবং বারবার করে একই ধরনের পদ্ধতি তারা অনুসরণ করছে, একই ধরনের পন্থা অনুসরণ করছে। আমাদের করণীয় কি? আমাদের সবচেয়ে বড় ব্যাপার যা, আমাদের একটা রাষ্ট্রের প্রতিরক্ষা নীতি থাকতে হবে। একটা সেনাবাহিনীর প্রথমত তার শত্রুকে চিনতে হবে। আমাদের সেনাবাহিনীকে শত্রু চিনতে দেওয়া হয়নি অত্যন্ত কৌশলে, ভুলিয়ে ভালিয়ে সবসময় বোঝানো হয়েছে, যাক মারামারির দরকার কি, তুমি তো কারোর সাথে মারামারিই করবে না, তোমার শত্রু চেনার দরকার কি, এইভাবে বলে একটা সেনাবাহিনীকে সবসময় দুর্বল করে রাখা হয়েছে। আপনার অস্ত্র আছে, আপনি ট্রেনিং আছে, আপনার ডক্ট্রিন আছে, কিন্তু একটা সেনাবাহিনী যখন তার শত্রুকে চেনে না, তখন এটা একটা অচল সেনাবাহিনী। কারণ সে জানে না তার ভিতর থেকে কখন তার শত্রু হঠাৎ করে মাথা গজিয়ে উঠবে, হঠাৎ করে তার শত্রু সারফেসিং করবে, সেটা জানে না। কারণ সে তো চেনেই না তার শত্রুকে। তার শত্রুগুলো তার আশেপাশে থাকার যথেষ্ট সুযোগ আছে, যখন সে জানে না তার শত্রুকে। কারণ ঘরের শত্রু বিভীষণ। আপনি যখন জানেন না আপনার শত্রুকে, তখন আপনার ঘরের ভিতর থেকে এমন জায়গা থেকে আপনার শত্রুতা হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আর যারা আপনার একান্ত নিকটতম লোক, যারা আপনার একান্ত ঘরোয়া লোক, তারাই আপনার ক্ষতি করে বসবে যদি আপনি আপনার শত্রুকে না চিনেন। তো বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে কখনোই শত্রুকে চিনতে দেওয়া হয়নি। এই অপকৌশলের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থারা অত্যন্ত কৌশলে তাদের ইন্টেলেকচুয়ালস, তাদের স্কলারদেরকে বাংলাদেশে সুকৌশলে ব্যবহার করে শান্তির কথা বলে বলে সবসময় তারা বাংলাদেশের আর্মিকে কখনোই তাদের শত্রু চিনতে দেয়নি। অথচ তারা এখানে কোনো শান্তিপূর্ণ প্রক্রিয়া চলছিল না। 1971 একটা বিদ্রোহী, একটা রক্তাক্ত প্রক্রিয়া। এর পরবর্তীতে বাংলাদেশের বাংলাদেশে যে রক্ষী বাহিনী গঠিত হয়, সেখানে অন্যান্য রাষ্ট্রের বিপ্লবী যারা ছিল, যে রাশিয়ানপন্থী বিপ্লবী যারা ছিল বাংলাদেশে, তাদেরকে হত্যা করা হয়। তো সবগুলো ব্যাপারই তো রক্তাক্তের, সবগুলি ব্যাপারই তো রক্তের। এখানে শান্তির কথা বলে আপনি রক্তপাত ঘটাচ্ছেন এবং ঘটছে। তো এই ধরনের অপকৌশল আপনি অবলম্বন করতেই পারেন, কিন্তু আমাদের রাষ্ট্র সেটা গ্রহণ করবে কেন? আমাদের সেনাবাহিনী সেটা গ্রহণ করবে কেন? এরই পরম্পরায় জিয়াউর রহমান সাহেবের সময় বেশ কিছু সামরিক বিদ্রোহ আমাদের দেশে সংগঠিত হয়, উভয় পক্ষ থেকে হয়েছে। তো সবগুলোর পিছনেই সবসময় ভারত ছিল। ভারত কখনোই চাইতো না, চায় না, আজও চায় না যে বাংলাদেশে একটা শক্তিশালী সামরিক বাহিনী থাকুক। তারা অত্যন্ত কৌশলে বাংলাদেশ সামরিক বাহিনীকে একটা অচল সামরিক বাহিনীতে পরিণত করে রাখতে চায়। যে সেনাবাহিনীর সদস্যগণ, যে সেনাবাহিনীর কোনো মিলিটারি অ্যাক্টিভিটি থাকে না, যারা কখনোই কোনো ব্যাটলফিল্ড প্রিপেয়ার্ডনেসে থাকে না, ওই সেনাবাহিনী প্রকৃতপক্ষে কোনো কার্যকর সেনাবাহিনী থাকে না। 2009-এর বিডিআর হত্যাকাণ্ডে, বিদ্রোহ শব্দটা এখানে বলবো না, বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা জানে। আমি গতকাল রাতে জনাব মইনুল আহমেদ সাহেবের, আমাদের প্রাক্তন সেনা কর্মকর্তা তৎকালীন সময়কার, ওনার যে ভিডিও বার্তা উনি দিয়েছেন, সেটাতে ওনার পুরো কথাটা আমি শুনেছি এবং
এটা তো সুস্পষ্টভাবে বোঝা গেছে যে আমাদের যে মিলিটারি ডক্ট্রিন, আমরা যে আমাদের শত্রুকে চিনি না, আমরা যে আমাদের ডিফেন্স পলিসি নেই, সেটার সবচেয়ে বড় ফায়দাটা সেদিন বিদেশি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা সেদিন নিয়েছে। কিভাবে? আপনি যখন আপনার শত্রুকে চিনেন না, আপনি তো জানেনই না সে কোত্থেকে আসবে। যখন বিডিআরের ভিতর থেকে বেশ কিছু লোককে তারা আগ থেকেই প্ল্যান করে রেখেছিল যে তারা আজকে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাঙ্ক শেষ করে দিবে, উচ্চপদস্থ অফিসারদের র্যাঙ্কটা শেষ করে দিবে, যে র্যাঙ্কটা তৈরি করতে একটা বাহিনীকে 10, 15, 20 বছর সময় লাগে, সেই র্যাঙ্ক তারা একদিনে শেষ করে দিবে, যেন কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে, বাংলাদেশ সেনাবাহিনী কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা করে দিবে। এর জন্য তারা কি করলো? প্রথমত সেদিন আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তাগণ যারা ছিলেন, ওনারা আর্মড ছিলেন না। এই যে মেন্টাল সেট আপ, একজন সৈনিক কখনোই মনে করতে পারে না তার শত্রু তার আশেপাশে নেই, এটা কখনোই একজন সৈনিক মনে করতে পারে না। এই সেট আপ কে দিল? বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাগণকে, যে তুমি ইউ আর সেফ। হু ইজ এনশিওরিং ইউর সেফটি? আপনার সেফটি একজন সামরিক বাহিনীর একজন অফিসারের সেফটির নিরাপত্তা কে দেয়? আরেকজন সৈনিক? কখনো না। সামরিক বাহিনীর প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক সৈনিক, সে তার নিরাপত্তা সবার আগে নিশ্চিত করে। তো সেখানে যারা ছিলেন ওনারা তাদের আর্মস বহন করেননি, আমরা যতদূর জানতে পেরেছি। ওনাদের সাথে স্বাভাবিকভাবে ওনাদের হোলস্টারে ওনাদের অ্যাটলিস্ট একটা অটোমেটিক, একটা সেমি অটোমেটিক আর একটা অটোমেটিক পিস্তল ওনাদের থাকার কথা, ওনারা সেটা রাখেননি। যখন ওনাদের পরিবারগুলোকে বন্দি করে ফেলে অস্ত্রাগার দখলে নিয়ে বিডিআরের যে সকল দুষ্কৃতকারীরা, যারা ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই অপারেশনটা পরিচালনা করছিল, তারা একে একে সবাইকে হত্যা করছিল। গুলির শব্দ পাওয়ার পরও আমাদের যারা বিডিআর কর্মকর্তা যারা ছিলেন, যারা সামরিক বাহিনী থেকে আসা, বাংলাদেশ আর্মি থেকে আসা, ওনারা কোনো প্রস্তুতি নিতে পারলেন না। কেন? কোনো অস্ত্র, একজন কমান্ডোর, একজন সামরিক উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, তার কোনো অস্ত্র লাগে না। তার আশেপাশে কোনো অস্ত্র না থাকলেও সে অনেক কিছুকে অস্ত্রে পরিণত করতে পারে, সেই প্রশিক্ষণ তাকে দেয়া হয়। ওনারা কেন পারলেন না? ওনারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ফোন করছেন, বাংলাদেশের বিভিন্ন বেসামরিক পর্যায়ে ফোন করছিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, ওনাদের জন্য রিইনফোর্সমেন্ট আসার জন্য। আপনি কি যুদ্ধক্ষেত্রে এই সুযোগ পাবেন? শত্রু আপনাকে এই সুযোগ দিবে? আপনি আপনার রিইনফোর্সমেন্ট পাঠাবেন, আপনি কারোর সাথে যোগাযোগ করবেন যে গুলি করবেন কি করবেন না, আপনি ডিফেন্স করবেন কি করবেন না, আপনি নিজে প্রতিরক্ষা করবেন কি করবেন না, এই সময়টুকু আপনাকে দিবে? 1 সেকেন্ডে কয়টা গুলি বেরোতে পারে? আপনাকে আপনার শত্রু সেকেন্ডের মধ্যে শেষ করে দিবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেকেন্ডের আগে। তো সেইটা ওনারা কেন করতে পারলেন না? ওনাদের তো অবশ্যই প্রশিক্ষণ আছে, আমরা ওনাদের শ্রদ্ধা করি, ওনাদের অবশ্যই প্রশিক্ষণ আছে, কিন্তু ওনারা প্রিপেয়ার্ড হতে পারলেন না কেন? ওনারা কেন নিজ থেকে, ওনাদের ভিতর থেকেই কেন একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলেন না সেখানে? এটার পিছনে সিদ্ধান্তহীনতা। ওনারা বুঝে উঠতে পারেননি। ওনাদেরকে বোঝানো হয়েছে তোমার কোনো শত্রু নেই, কোনো প্রতিরক্ষা নীতি না থাকার কারণে ওনাদেরকে বোঝানো হয়েছে তোমার কোনো শত্রু নেই, তোমার চারদিকে শুধু বন্ধু আর বন্ধু। যে একজন অফিসার, একজন সামরিক, একজন সৈনিক যখন এভাবে চিন্তা করে, সে তো পৃথিবীর সবচেয়ে অনিরাপদ ব্যক্তি। তাকে এভাবে ভালিয়ে যারা রেখেছিল তারাই তাদের হত্যা করেছে। ওনারা যদি সেখানে উপস্থিত সিদ্ধান্ত নিতেন, 2-4টা সাধারণ সৈনিকের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া ওনাদের জন্য কোনো ব্যাপার না। সেই প্রশিক্ষণ সামরিক কর্মকর্তাদের, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, তাদের সেই প্রশিক্ষণ থাকে।
কিন্তু ওনারা সেই সিদ্ধান্তে যেতে পারলেন না, ততক্ষণে ওনারা মারা পড়ে গেছেন, কারণ ওনাদের তখনও বোঝানো হচ্ছে তোমার চারপাশে শুধু বন্ধু আর বন্ধু। সো ব্যাটলফিল্ড প্রিপেয়ার্ডনেস, আপনি যুদ্ধক্ষেত্রে আপনার একজন অফিসার, আপনার কমান্ডিং অফিসার মারা গেছেন, আপনি সেখানে কি করবেন? তার কি করা উচিত সৈনিক? সে কি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে, আত্মসমর্পণ করবে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবে? কোনটা? আপনাকে আপনার সিদ্ধান্ত সেখানেই নিতে হবে, আপনাকে দায়িত্ব নিয়ে নিতে হবে। ইনস্ট্যান্টলি পতাকার দায়িত্ব আপনি নিয়ে নেবেন, সেখানে যেই সৈনিক থাকবে সে তার দায়িত্ব নিয়ে নেবে। ব্যাটলফিল্ডে যুদ্ধের শেষে আপনি জবাবদিহিতা করবেন, আপনি কাকে গুলি করেছেন, কেন গুলি করেছেন, কেন আপনি দায়িত্ব নিয়ে নিয়েছেন, আপনি কেন সেখানে একটা ভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন। আপনার কমান্ডার সবাই মারা যেতে পারে, একজন 10 জন 100 জন সৈনিক আছেন, আপনার উচ্চপদস্থ যারা সবাই মারা যেতে পারে, আপনি কি যুদ্ধ ছেড়ে চলে আসবেন? কখনো না। তো আমাদের সেখানে আমাদের যারা বিডিআর কর্মকর্তাগণ ছিলেন, ওনাদের কারো কথা তোয়াক্কা না করে, কোনো উচ্চপদস্থ লোকদের সাথে যোগাযোগ না করে সবার আগে ওনারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সেখানে ওনাদের জন্য জরুরি ছিল। সেই ট্রেনিং ওনাদের দেয়া হয়নি, সেই ট্রেনিং ওনাদের কখনোই ব্যাটলফিল্ডে দেয়া হয়নি। এটা ব্যাটলফিল্ড প্রিপেয়ার্ডনেস, একজন সৈনিক সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে, তার কাছে অস্ত্র থাকুক বা না থাকুক। একজন সৈনিককে সে প্রশিক্ষণ দেওয়া হয়, তার কাছে অস্ত্র নাই, তার অস্ত্র গুলি শেষ হয়ে গেছে, সে কি করবে? যুদ্ধ ছেড়ে দিবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবে? কখনো না। ওনাদের যেটা করণীয় ছিল, ওনারা জবাবদিহিতার কথা চিন্তা পরে করতেন, যে আজকে এখানে এই মুহূর্তে গোলাগুলি হচ্ছে, আমি সুস্পষ্ট বুঝতে পারছি যে তারা আমাদের হত্যা করছে, আমাদের লোকদের হত্যা করছে, তখন আমার সাথে সাথে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা আমার জরুরি ছিল। আমি তাদের সাথে সেখানে যুদ্ধ হয়ে গিয়ে কে মারা গেল, কে বেঁচে থাকলো, সেটা জবাবদিহিতা রাতের বেলা হতো, সেটা জবাবদিহিতা পরের দিন হতো। অতএব ব্যাটেল প্রিপেয়ার্ডনেস নিয়ে আমাদের সামরিক বাহিনীর প্রত্যেকটা কর্মকর্তাকে এখন থেকে চিন্তা করতে হবে। বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে ভারতের গোয়েন্দা সংস্থার, ভারতের ট্রেনিংপ্রাপ্ত, ভারতের মদতপুষ্ট, ভারতের সমর্থক গোষ্ঠীর লোক ভরা। সিভিলিয়ানদের মধ্যে তাদের লোকের অভাব নেই, সামরিক বাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে তাদের লোকের অভাব নেই। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, ব্যাপার না। যদি আপনি প্রিপেয়ার্ড থাকেন, আপনি যদি প্রস্তুত থাকেন যে আমার আশেপাশে শত্রু আছে, এবং যখন শত্রু তার চেহারা দেখিয়ে ফেলবে, আপনি কারোর কাছ থেকে অনুমতির অপেক্ষা করবেন না, আপনি ইনস্ট্যান্টলি আপনার শত্রুকে নিধন করবেন। আপনি আপনার শত্রুকে ক্রাশ করতে হবে, এলিমিনেট করতে হবে, কারণ নয়তো আপনার শত্রু আপনাকে শেষ করে দিবেন ইনস্ট্যান্টলি। বাংলাদেশে এখনো যা চলছে, ভারত বহুভাবে বহু ইস্যু দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, এবং আরও বাংলাদেশে 200, 400, 500 অফিসার মারা যায় কি না সেটার একটা প্ল্যান করছে। তারা করবে, তারা তাদেরটা করবে, আপনি আপনার প্রস্তুতি রাখতে হবে। একটা আমাদের রাষ্ট্র সেনাবাহিনী, আমাদের জনগণ সেভাবে প্রস্তুত থাকতে হবে, তাদেরকে চোখে চোখে রাখতে হবে, বুঝতে দেওয়া যাবে না। আপনি তাকে চিনছেন, সে কি করছে, আপনি সব কিছু দেখছেন, সব কিছু বুঝতে দেওয়া যাবে না। যখনই সে আপনার শত্রুতামি দেখানোর চেষ্টা চালাবে, ইনস্ট্যান্টলি তাকে আপনি এলিমিনেট করতে হবে। তাকে চোখে চোখে রাখুন, প্রত্যেককে চোখে চোখে রাখুন, তারা সুযোগের অপেক্ষায় থাকবে। এবং প্রত্যেক সৈনিক সে সবসময় প্রতি মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক ব্যক্তি, নট অনলি সৈনিক, একটা মানুষ, একজন সিভিলিয়ান, আপনার আশেপাশে, আপনার ঘরের মধ্যেই আপনার শত্রু আছে। আপনার শত্রুতামির মাত্রাটা কতটুকু সেটা বুঝে রাখতে হবে আপনাকে। আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আপনার শত্রু আছে। কে আপনাকে কিভাবে দেখে, কে আপনাকে কোথায় দেখতে চায়, কে আপনাকে দমিয়ে রাখতে চায়, কে আপনাকে উঠাতে চায়, কে আপনাকে সাপোর্ট দেয়, কে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, সব কিছু আপনাকে আমাকে বুঝতে হবে। কিন্তু সব কিছুতে সাউন্ড করা যাবে না, প্রিপেয়ার্ড থাকতে হবে, আপনাকে আমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। তো এই প্রিপেয়ার্ডনেস ছাড়া আমাদের একটা সশস্ত্র বাহিনী, এদেশের একটা শক্ত প্রতিরক্ষা ব্যূহ তৈরি হবে না,
প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হবে না। প্রত্যেকটা নাগরিক, দেশপ্রেমী নাগরিক, ইমানদার নাগরিক যারা আছেন, ভারত এই দেশের সেনাবাহিনীকে ক্রাশ করে দিতে চায়। তারা এখনও চেষ্টা করছে, এখনও করবে। বাহির থেকেও চেষ্টা করবে, দেশের ভিতর থেকেও চেষ্টা করবে। তো বাহির থেকে করতে গেলে তাদের সমস্যা আছে। তারা আমাদের রাষ্ট্রে যেই ধরনের সামরিক অপারেশন কখনো চালাতে পারে, তারা লেটেস্ট ইকুইপমেন্ট, লেটেস্ট মেশিনারি, লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট ওয়েপন সিস্টেম, এগুলো তারা ব্যবহার করবে। গোয়েন্দাগিরিতে আঘাত করার ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে বেশি এখন ব্যবহার হচ্ছে ড্রোন, প্রিডেটর ড্রোনস, অনেক ধরনের প্রিডেটর ড্রোনস ব্যবহার হচ্ছে। মেকানাইজড ইউনিটগুলো এই সকল ড্রোনস ইউজ করছে। এই ছাড়া আরও অনেক, তাদের তো বাংলাদেশের লোক আছে, তাদের সমর্থক বিশাল জনগোষ্ঠীর লোক আছে। তো তারা বহুভাবে আপনাকে আমাকে বিশৃঙ্খল, এই দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করবে। আমরা তাদের কাছ থেকে সত্যতা আমি প্রত্যাশা করি না, কিন্তু আপনি যত ভালোই হন না কেন, তারা যেটা চায় সেটা হলো আপনার উপর দাদাগিরি করতে। এখন আপনি মানুষের এই নেচার আপনি চেঞ্জ করবেন কিভাবে? তারা তো আমাদের প্রতিবেশী বা আমাদের সাথে উত্তম সম্পর্ক রাখতে পারে, তারা তো আমাদের সাথে দাদাগিরি করার কোনো দরকার নেই। আমাদের সাথে তো বড় ভাই সুলভ আচরণ করার দরকার নেই, ভাই সুলভ আচরণ করুক। আমাদেরকে রাজনাথ সিং গত 2-3 দিন আগে যেটা বলেছেন যে ওনাদের ইউক্রেন রাশিয়া ওয়ার এবং যে প্যালেস্টাইনিয়ান ওয়ার, যেটা এগুলোকে মাথায় রেখে ওনাদের সেনাবাহিনী প্রিপেয়ার্ডনেসের দরকার আছে। দেখুন, ভারতের সাথে টুকিটাকি স্কাফোল্ডিংয়ে হাতাহাতি যুদ্ধে লিপ্ত চায় না। ভারতের সাথে বড় ধরনের কনভেনশনাল কনফ্রন্টেশনে যুক্ত পাকিস্তান। ভারতের যদি কোনো বড় ধরনের সামরিক শত্রুতা আশঙ্কা করতেই হয়, সেটা পাকিস্তান চায় না, ওদের কাছ থেকে করবে। কেন বাংলাদেশের কাছ থেকে করবে? বাংলাদেশ তো তাদের সাথে কখনো শত্রুতামূলক আচরণ দেখায়নি। বাংলাদেশের সাথে তাদের কোনো যুদ্ধ নেই, কোনো যুদ্ধের পরিস্থিতিও নেই। আমরা মনে করি না বাংলাদেশের সাথে তাদের কোনো যুদ্ধ পরিস্থিতি আছে। এই দেশে বেশিরভাগ লোক মুসলিম, তারা ইসলাম প্র্যাকটিস করে, ঠিক আছে। ভারতে অনেক সময় ভারতে অনেক কিছু আনঅফিসিয়ালি মুসলিমদের সাথে অনেক অসৎ আচরণ হচ্ছে, অফিসিয়ালিও বেশ কিছু বিষয় আইনগতভাবে মুসলিমদের বিপক্ষে গিয়েছে। তো এই জাতীয় অনেক বিতর্কিত বিষয় ভারতে আছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো পানি ঘোলাটে করার চেষ্টা করবেন না। রাষ্ট্রের প্রত্যেকটা লোক চোখ কান খোলা রাখলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আপনার ব্যাটলফিল্ড প্রিপেয়ার্ডনেস লাগবে। আপনি মনে করবেন না আপনার কোনো শত্রু নাই, এটা কখনো মনে করবেন না। শত্রুকে কখনো আপনি খাটো করে দেখবেন না। আপনি সবসময় ভাববেন সে আশেপাশেই আছে, বাট ইউ হ্যাভ টু রিমেইন প্রিপেয়ার্ড। আপনি যখনই আপনার শত্রুর দ্বারা আক্রান্ত হবেন, তখন রুলস অফ এঙ্গেজমেন্ট আপনার কি হবে? আপনি আপনার উচ্চপদস্থ অফিসারকে ফোন করে তারপর শত্রু মোকাবেলা করবেন? আপনি উচ্চপদস্থ কোনো কর্তৃপক্ষকে ফোন করে তারপর শত্রু মোকাবেলা করবেন? কখনো সম্ভব না। ব্যাটলফিল্ডে এটা কখনোই সম্ভব না। তো এই জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। শত্রুকে চিনবেন, জানবেন, সব কথা বলতে হবে না। শত্রুকে যে আপনি চিনেন, এটা শত্রুকে বুঝতেও দিবেন না। শত্রু তার পকেট থেকে আপনার জন্য অস্ত্রটা বের করার আগেই শত্রুকে ধরে ফেলুন, নিউট্রালাইজ করুন। শত্রুকে আপনার জন্য অস্ত্রটা পকেট থেকে বের করার আগেই তাকে নিউট্রালাইজ করুন, এলিমিনেট করুন। এটা তখনই সম্ভব আপনি যখন শত্রুকে চিনবেন, শত্রুর উপর আপনার চোখ থাকবে। আমাদের বিডিআর হত্যাকাণ্ডে যা কিছু সংঘটিত হয়েছে, এই কথাটাকে বারবার বিদ্রোহ বলা হয়েছে। এটা বিদ্রোহ ছিল না, এটা হত্যাকাণ্ড ছিল। যা কিছু ঘটেছে সেটার একমাত্র কারণ আমাদের দেশপ্রিয় ওই সকল
ওই যারা সেখানে মারা গিয়েছেন ওই সকল সামরিক কর্মকর্তাগণকে ব্যাটলফিল্ড প্রিপেয়ারনেস অথরিটি দেওয়া হয়নি, তাদেরকে সেভাবে করে তৈরি করা হয়নি। একটা কথা খেয়াল রাখতে হবে, আপনাকে কে কোন অথরিটি দিল, কে কোন অথরিটি দিল না, সেটা আজও কোনো বিষয় নয়। আপনাকে ভাবতে হবে যে যুদ্ধক্ষেত্রে আপনি যখন যুদ্ধে লিপ্ত, আপনার শত্রু আপনার সামনে দাঁড়িয়ে গেছে, আপনাকে আক্রমণ করে ফেলেছে, আপনি দুনিয়ার কোনো রুলস আপনাকে আর মানার দরকার নেই। আপনাকে প্রথম আপনার নিজকে ডিফেন্ড করতে হবে। আপনি যোদ্ধা, আপনাকে যুদ্ধ করতে হবে। এটা হলো প্রথম রুল যোদ্ধার প্রথম রুল। আপনার জবাবদিহিতা পরে হবে, আপনার জান থাকলেই না জবাবদিহিতা, আপনি বেঁচে থাকলেই না জবাবদিহিতা। আপনি তো সৈনিক, আপনি মরে যেতে ভয় পান না। আপনার পরিবার আছে, আপনার ছেলে সন্তান আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার পরিবার আছে, তাদেরকেও তো ক্ষতিগ্রস্ত করেছে তারা। বিডিআর হত্যাকাণ্ডে সেখানে তো সামরিক অফিসারদের পরিবারগুলোকেও শেষ করে দেওয়া হয়েছে। অতএব আপনি কোনো কিছু চিন্তা করবেন না তখন, আপনাকে কোনো কর্তৃপক্ষের কাছে তখন ফোন করার দরকার নেই। আপনাকে প্রথম যুদ্ধ করে বাঁচতে হবে, তারপর আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। বেঁচে থাকলে দেখা যাবে, আপনার প্রতি অন্যায় হলে সেটাও দেখা যাবে। আপনি দেখবেন আপনি সৈনিক, আপনার ভয় পাওয়ার কি আছে? আপনি তো মারাই যেতে পারেন না, আপনি বন্দী হতে পারেন, অনেক কিছু হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে হারা চলবে না। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে হারতে পারে না, এটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে না। এটাই তার প্রশিক্ষণ, এটাই তার মোরেল। মরে যাব, হারবো না। আমাদের সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার, এটাকে রিশাফল করতে হবে, এটাকে রিস্ট্রাকচার করতে হবে। প্রত্যেক সৈনিক, প্রত্যেক অফিসার ব্যাটলফিল্ড প্রিপেয়ার্ডনেসে থাকতে হবে, এবং এটা শান্তিতেও সমরেও। একজন সৈনিক কখনোই চিন্তা করতে পারে না যে এই মুহূর্তে যুদ্ধ নেই, আমার কোনো শত্রু নেই। এটা কখনোই একজন সৈনিক চিন্তা করতে পারে না। আপনার যুদ্ধ নেই, আপনি শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার শত্রু নেই, এটা আপনি কীভাবে চিন্তা করলেন? এইটা একজন সৈনিক কীভাবে চিন্তা করে? আপনি আপনার শত্রু আছে কি নেই সেটা তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম, গত 50 বছরে আপনারা দেখেছেন, বারবার করে যখন বিদ্রোহ করে করে আপনাদের হত্যা করা হয়েছে, আজও আপনারা বুঝতে পারছেন না যে আপনার শত্রু আছে কি নেই? শান্তিতেও থাকবে, দেশ যখন শান্ত থাকবে তখনও শত্রু থাকবে, দেশ যখন যুদ্ধে থাকবে তখন তো থাকবেই। একজন সৈনিকের চোখ কান সবসময় খোলা থাকতে হবে। তাকে ভুলিয়ে ভালিয়ে কেউ যদি বলে তোমার কোনো শত্রু নেই, ভারতের কোনো সুন্দরী নারী যদি আপনাকে বোঝায় উই আর অল ফ্রেন্ডস, লেট আস বি টুগেদার, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে? তাদের প্রতারণার ফাঁদে আপনাকে আমাকে পা দিতে হবে? হ্যাঁ, তার সাথে আমি সুন্দরভাবে কথা বলবো, কিন্তু আমি জানি উই আর সারাউন্ডেড বাই এনিমিস অল দ্য টাইম। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। যে মানুষকে ধোঁকা দেয় সে তো অন্তর পাশে আছে। আপনার কোনো সামরিক শত্রু থাকুক আর না থাকুক, শয়তান তো আপনার আশেপাশে সবসময় আছে, যে আপনাকে সবসময় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আপনি কিভাবে চিন্তা করবেন আপনার কোনো শত্রু নেই? আমাদের ডিফেন্স পলিসি খুব দ্রুত শক্তিশালীভাবে তৈরি করতে হবে। আমাদেরকে চিনতে হবে আমাদের শত্রু কারা, কারা আমাদের সাথে শত্রুতামি করছে, বিগত দশকগুলোতে কারা আমাদের সামরিক বাহিনীতে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, আমাদের জাতীয় নেতৃত্বকে বারবার করে ক্রাশ করে দিয়েছে, এরা কারা। আমরা সবাই এখন চিনতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। আমরা প্রকাশ্যেই বলছি, তারাও প্রকাশ্যে বলছে। দেখুন, তাদেরকে আমাদের 1971 সাল পরবর্তীতে ভারতের কাছে আমাদের একটা দায়বদ্ধতার যে আমাদের মাইন্ডসেট ছিল, যে আমরা এই রাষ্ট্রটা আমাদের হেল্প করেছে যুদ্ধে। আমাদের তৎকালীন পাকিস্তানি ডাকাতদের বিরুদ্ধে আমাদের হেল্প করেছে এই রাষ্ট্রটা, আমরা এদের সাথে চোখ তুলে কথা বলবো কীভাবে, অথবা তাদের সাথে আমরা আনগ্রেটফুল কীভাবে হবো, অকৃতজ্ঞ কীভাবে হবো। এটা তো ভালো জিনিস, এতে তো দোষের কিছু নেই। কিন্তু আমাদের আনগ্রেটফুলনেসকে আপনি তো ম্যানিপুলেট করতে পারেন না। আমরা অকৃতজ্ঞ নই, কিন্তু আপনি তো ওই সিচুয়েশনকে ম্যানিপুলেট করতে পারেন না।
আপনি সিচুয়েশনকে ম্যানিপুলেট করে আমাকে তো ডমিনেট করতে পারেন না। তো সেই ডমিনেন্স বজায় রাখার চেষ্টা তারা আজও করছে, এবং সেই ডমিনেন্সকে বজায় রাখতে গিয়ে তারা শুধুমাত্র মনোমালিন্য করেনি, তারা তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে দেশের ভিতরে ক্ষতি সাধন করে চলেছে। আমরা এই দেশের সিভিলিয়ান যারা আছি, আমরা সাধারণ লোক যারা আছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই সক্রিয় থাকতে হবে। এই দেশের সেনাবাহিনীকে এবং প্রত্যেকটা ব্যক্তিকে ব্যাটলফিল্ড প্রিপেয়ারনেস নিয়েই বাঁচতে হবে। আপনি কখনো মনে করবেন না কোনো শান্তিতে না, যত শান্তি আপনাকে বুঝতে হবে, যখন আপনি ঢোল তবলায় ব্যস্ত, যখন আপনি বাদ্যবাজনায় ব্যস্ত, উল্লাস করছেন, তখনই আপনার শত্রু প্রস্তুতি নিচ্ছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমরা সবাই চোখ কান খোলা রাখবো। আসসালামু আলাইকুম।